ওয়েলকাম টু বায়ো লার্নিং ইউটিউব চ্যানেল। আমি মেনলি তোমাদের ইলেভেনের ক্লাসের বা ইলেভেনের স্টুডেন্টদের জন্য বায়োলজি ক্লাসটা নিচ্ছিলাম। তো আমি একটা ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি, যেটা তোমাদের ফার্স্ট ক্লাস ছিল। তো সেখানে আমি মোটামুটি একটু টিস্যু সিস্টেম সম্পর্কে বা কলা সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম, বা বায়োলজি কী বা কোথা থেকে এসছে, নামকরণ কে করেছেন, এই সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। তো আজকে আমরা যেটা বিষয়টা যাব সেটা আমি পরে আসছি। তো মোটামুটি আমরা আগের দিনের ক্লাসের মধ্যে বা আগের দিনের ক্লাসে আমরা কি কি শিখেছি, তো সেই জিনিসগুলো একটু যদি আমি টোটাল সামারাইজড করে নিই আমরা, তো জিনিসটা দেখো, চলো একটু সামারাইজড করে নিই। তো আমরা মেনলি যেটা পড়েছিলাম সেটা হচ্ছে বায়োলজি কেন, সেটাও বলেছিলাম। তো বায়োলজির মেনলি দেখো, এখান থেকে বলেছিলাম যে কে আবিষ্কার মানে বায়োলজি শব্দের জনককে, বা বায়োলজির সাবজেক্টটা, তার তোমার জনক মানে যে আবিষ্কার করেছিলেন তার নাম, এবং বায়োলজি শব্দটা যিনি প্রবর্তন করেছিলেন তার নামও বলেছিলাম। এবং এখান থেকে আরও বলেছিলাম যে বায়োলজি যে টার্ম, এটা তোমার সাবজেক্টটা, সেই সাবজেক্টটার মধ্যে কতগুলো ভাগ আছে দেখো, সেটাও যদি আমরা একটু সামারাইজ করে নিই তাহলে আমাদের মনে হয় সুবিধে হবে বুঝতে। তো বায়োলজির ভাগ মেনলি বলেছিলাম যে তিনটে। একটা হচ্ছে তোমার বটানি বা উদ্ভিদবিদ্যা, বটানি। আর একটা বলেছিলাম জুলজি, জুলজি বা প্রাণীবিদ্যা। আর একটা বলেছিলাম ফিজিওলজি বা শরীরবিদ্যা, শরীরবিদ্যা। এইগুলো ছাড়াও আরও অনেক ভাগ ছিল। আমি যেটা মেনলি বলেছিলাম, যেটা আমি প্রথমত ধরবো হচ্ছে বটানি পার্টটা। বটানি পার্টের মধ্যে বটানি পার্টের মধ্যে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে তোমার প্ল্যান্ট টিস্যু সিস্টেম, টিস্যু বা টিস্যু সিস্টেম বা টিস্যু, যেটা বলেছিলাম কি চ্যাপ্টার নাম্বার 4, ইউনিট 2, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 4, স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ লিভিং অর্গানিজম। তো এই টিস্যু সিস্টেম ধরেছিলাম। এই টিস্যু সিস্টেমের আবার দুটো ভাগ ছিল। টিস্যু আবার দুই প্রকারের বলেছিলাম, সেটা হচ্ছে একটা না কি বলেছিলাম, একটা হচ্ছে প্লান্ট টিস্যু, আর একটা বলেছিলাম কি অ্যানিম্যাল টিস্যু। তাহলে একটা বলেছিলাম প্লান্ট টিস্যু, প্লান্ট টিস্যু, আর একটা হচ্ছে তোমার কি অ্যানিম্যাল টিস্যু, অ্যানিম্যাল টিস্যু। এবার এই প্লান্ট টিস্যুর মধ্যে আমরা ঢুকেছিলাম। তাহলে প্লান্ট টিস্যুর মধ্যে আবার দুটো ভাগ ছিল, প্লান্ট টিস্যুর মধ্যে আবার দুটো ভাগ ছিল, সেটা কি কি না, সেটা হচ্ছে 1 নম্বর, আর এটা হচ্ছে তোমার 2 নম্বর। তাহলে 1 নম্বর যে ভাগটা বলেছিলাম সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার মেরিস্টেমেটিক টিস্যু, মেরিস্টেমেটিক টিস্যু, মেরিস্টেমেটিক or tissue, sorry, meristematic tissue or meristem, মেরিস্টেম। আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট টিস্যু। তো দেখো তাহলে আমরা বিষয়টা কোথা থেকে এসেছিলাম, একদম পুরো সিরিয়াল ওয়াইজ বিষয়টা এসেছিলাম। বটানির পার্টে ঢুকলাম, বায়োলজি থেকে, বটানি থেকে ঢুকলাম টিস্যু সিস্টেম, চ্যাপ্টার নাম্বার 4। সেখান থেকে টিস্যু দুই ভাগে ভাগ করা হলো, প্লান্ট টিস্যু, অ্যানিম্যাল টিস্যু। প্লান্ট টিস্যু আগে পড়াবো, অ্যানিম্যাল টিস্যুটা পরে পড়াবো। প্লান্ট টিস্যুটা রইল কি, দুটো ভাগে ভাগ করা হলো, মেরিস্টেমেটিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যু। এবার এই মেরিস্টেমের আগের দিন কি কি বলেছিলাম না, মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে ডেফিনেশন বলেছিলাম, তার সংজ্ঞাটা বলেছিলাম, ডেফিনেশন বলেছি। আর কি বলেছি, ক্যারেক্টার্স বলেছি, ক্যারেক্টার্স বলেছি। আর কি বলেছি না, আর তার ডায়াগ্রাম এঁকেছি, ডায়াগ্রাম এঁকেছি, এইগুলো। এবার আজকে যেটা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। মেরিস্টেমেটিকের মধ্যে আর একটা জিনিস পড়ে রয়েছে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। তো এই ক্লাসিফিকেশনটা আমরা আজকে শুরু করব আমাদের ভিডিও। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ছিল, এই বিষয়টা ছিল টোটাল আগের দিনের আমার পড়ানো। ঠিক আছে, আমি আগের দিন এই পর্যন্ত পড়িয়েছিলাম, এই ক্লাসিফিকেশন থেকে আজকে শুরু করবো। আমি আগের ক্লাসে বলেছিলাম যে নেক্সট দিন আমরা ক্লাসিফিকেশন থেকে শুরু করতে যাব। তো চলো আমরা ক্লাসিফিকেশনটা আজকে শুরু করি, দেখি কত রকম ভাবে ভাগ করা হয়েছে, বা ভাজক কলা বা যেটাকে মেরিস্টেমেটিক টিস্যু বা মেরিস্টেম বলা হচ্ছে, তার কত রকম প্রকারভেদ, কি কি কোথায় থাকে, তার উদাহরণ কি, যাবতীয় আমাদের আজকের ক্লাসের মধ্যে আমরা দেখবো। তো চলো আমরা দেখে নিই। তো দেখো আমরা চলে এসেছি আমাদের আজকের যেটা পড়ার টপিক, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ মেরিস্টেম বা ভাজক কলার শ্রেণীবিন্যাস, ভাজক কলার শ্রেণীবিন্যাস। তাহলে বাংলাটা আমি লিখি, সেটা বলা হচ্ছে ভাজক কলার, ভাজক কলার শ্রেণীবিন্যাস বা শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ কত রকম ভাবে ভাগ করা যায়। তো আমি তোমাদের প্রথমেই বলে রাখি, ভাজক কলাকে মোটামুটি 5টা বেসের উপর ভিত্তি করে 5টা ক্লাসিফিকেশন করা হয়েছে বা শ্রেণীবিন্যাস করা হয়েছে। প্রথমেই আমরা যেটা আসবো সেটা হচ্ছে অবস্থান অনুসারে।
প্রথম আমাদের ক্লাসিফিকেশন সিস্টেমের 1 নম্বর, সেটা হচ্ছে অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে, অনুসারে তাহলে কি বলতে পারি? অ্যাকর্ডিং টু লোকেশন। অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু লোকেশন, কোথায় অবস্থিত। তাহলে ভাজক কলা উদ্ভিদের কোন জায়গায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে প্রথম ভাগ করছে কি অ্যাকর্ডিং টু লোকেশন, অবস্থান অনুসারে। তাহলে যেখানে যেমন অবস্থান করবে তার উপর ডিপেন্ড করে তার নাম হবে। তো দেখো তাহলে কোথায় অবস্থান করছে এবং তার কি নাম হচ্ছে। তো প্রথমেই যেটা আসছে সেটা বলছে কি তোমার মেরিস্টেম। ঠিক আছে, এইটা ভাগ করছি আমি। আচ্ছা, আমি যদি এইভাবেই লিখি, এটা তোমার মনে করো মেরিস্টেম বা ভাজক কলা, আমি ইংলিশেই লিখছি মেরিস্টেম। মেরিস্টেম। এবার এটাকে মেনলি তোমার 3টে ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, 3 জায়গায় অবস্থিত, তাই 3টে ভাগে ভাগ করছে। এক তোমার এটা হচ্ছে 2 নম্বর টাইপ, আর এইটা হচ্ছে তোমার 3 নম্বর টাইপ। তো এই হচ্ছে 3। তাহলে 1 2 3 আমি 3টে হাত বের করলাম। প্রথমটায় লিখলাম আমি, প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে এপিকাল মেরিস্টেম। এপিকাল মেরিস্টেম, মেরিস্টেম বা এটাকে বাংলায় বলা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা। 2 নম্বর বলা হচ্ছে তোমার পার্শ্বস্থ ভাজক কলা, ল্যাটারাল মেরিস্টেম। ল্যাটারাল, LATERAL, ল্যাটারাল মেরিস্টেম। মেরিস্টেম বা যেটাকে বলা হচ্ছে পার্শ্বস্থ ভাজক কলা। পার্শ্বস্থ ভাজক কলা, ভাজক কলা। আর 3 নম্বর হচ্ছে তোমার ইন্টার ক্যালারি। ইন্টার ক্যালারি মেরিস্টেম। মেরিস্টেম আর যেটাকে বলা হচ্ছে তোমার নিবেশিত ভাজক কলা। নিবেশিত, নিবেশিত ভাজক কলা। তাহলে এই হচ্ছে তোমাদের 3টে, অ্যাপিকাল, ল্যাটারাল, ইন্টার ক্যালারি। যদি আমি একটা ছবি আঁকি তাহলে বিষয়টা তোমাদের কাছে আরো স্পষ্ট হবে। তো ছবিটা আঁকলে দেখো কোথায় কোন জায়গায় থাকছে। আমি একটা গাছের কাণ্ডের অগ্রভাগটা আঁকি, একটা গাছের কাণ্ডের একটা অগ্রভাগের দিকটা আঁকি, তো তাহলে বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এরকম দেখো, মনে করো আমি একটা গাছের কাণ্ডের ডগার দিকটা এঁকেছি। তাহলে এটা হচ্ছে একদম অ্যাপিক্যাল রিজিয়ন বা অগ্রস্থ ভাগ। এই অ্যাপিক্যাল রিজিয়নের মধ্যে, এই অ্যাপিক্যাল রিজিয়নের মধ্যে যে ভাজক কলা থাকে, তাহলে অ্যাপিক্যাল বা অগ্রস্থ ভাগে যে ভাজক কলা থাকে সেই ভাজক কলাকে কি বলা হয় না, এই ভাজক কলাকে বলা হচ্ছে তোমার অ্যাপিক্যাল মেরিস্টেম। অ্যাপিক্যাল মেরিস্টেম। দেখো বুঝতে পারলে কিনা, অগ্রস্থ ভাজক কলা। তাহলে গাছের বর্ধিষ্ণু অঞ্চলে, বর্ধিষ্ণু কারণ গাছের ডগাটা কি হয় এই দিকে সবসময় বৃদ্ধি পাবে। তাহলে এই বর্ধিষ্ণু অঞ্চলে যে ভাজক কলা থাকে সেটাকে অ্যাপিক্যাল ডমিনেন্স বলা হচ্ছে, এই সরি অ্যাপিক্যাল মেরিস্টেম বলা হচ্ছে। এইটাকে যদি আমি একটু বড় করে আঁকি, এই পোর্শনটা, এটাও যদি আমি একটু বড় করে আঁকছি, তো এটা একটা কি হচ্ছে তোমার এই ডগাটা, কারণ এটাও হচ্ছে তোমার বর্ধিষ্ণু অঞ্চল। এই বর্ধিষ্ণু অঞ্চলে কারণ এটাও বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই বর্ধিষ্ণু অঞ্চল এদিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাকে আমি কি বলতে পারবো? ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ অ্যাপিক্যাল মেরিস্টেম, বা এটাও এক প্রকার অগ্রস্থ ভাজক কলা। 2 নম্বর কি? 2 নম্বর বলছে ল্যাটারাল। ল্যাটারাল মানে হচ্ছে পার্শ্বীয়। তাহলে এটা যদি গাছের পোস্ত হয়, তাহলে যদি মনে করো এটা হচ্ছে তোমার গাছের গুঁড়ি, এইটা হচ্ছে তোমার গাছের গুঁড়ি গোল করে আছে, একবারে বলেছে কি ডগা, এই ডগাটা হচ্ছে অ্যাপিক্যাল পার্ট বা অগ্রস্থ পার্ট। তাহলে এই অগ্রস্থ পার্টে যে ভাজক কলাটা থাকছে সেটা হচ্ছে এপিক্যাল বা অগ্রস্থ ভাজক কলা। আর কি বলেছি ল্যাটারাল। ল্যাটারাল মানে কি পাশের দিক। তাহলে এই গাছটা, তাহলে এর পাশের দিক কোনটা? এই চারিদিকটা হচ্ছে পাশের দিক। তাহলে এর চারিদিক বরাবর, চারিদিক বরাবর যে ভাজক কলা এইভাবে গোল করে ঘুরে থাকবে সেটাকে বলা হচ্ছে কি পার্শ্বস্থ ভাজক কলা। তাহলে এইটা যদি গাছ হয় তাহলে এই গাছটা কি হবে? এইভাবে ঘুরে থাকবে। তো যদি আমি আঁকি তাহলে কিরকম বিষয়টা দাঁড়াবে? বিষয়টা দেখো দাঁড়াবে এইরকম, এইরকম। তাহলে এগুলো কি পাশের দিক বরাবর দেখানো হচ্ছে। এভাবে কি করবে? পুরো কাণ্ডটাকে এরকম জড়িয়ে ধরে থাকবে। তো পুরো কাণ্ডটাকে এইভাবে জড়িয়ে ধরে থাকবে, তাহলে এটাকে পুরো করে গোল করে ঘুরবে আর কি। তাহলে এইটাকে বলা হচ্ছে কি? এইটা হচ্ছে তোমার ল্যাটারাল। ল্যাটারাল, ল্যাটারাল মেরিস্টেম।
মেরিস্টেম বা পার্শ্বীয় ভাজক কলা, তাহলে পার্শ্ব দেশে অবস্থান করবে। আর 3 নম্বর হচ্ছে যেটা বলা হচ্ছে গাছের যে জায়গা থেকে নোড বা পর্ব থাকে, তাহলে এই জায়গায় নোড বা পর্ব আছে, এই নোড বা পর্বের কাছে যে ভাজক কলা অবস্থান করে সেই ভাজক কলাগুলোকে বা পর্ব মধ্যের মধ্যে যে ভাজক কলাগুলো থাকে সেইগুলোকে বলা হয় তোমার কি না, সেইগুলোকে বলা হয় নিবেশিত বা ইন্টার ক্যালারি। পর্ব মধ্যের কাছে যে ভাজক কলাগুলো অবস্থান করে সেটাকে বলা হচ্ছে তোমার কি ইন্টার ক্যালারি। তাহলে এটা একটা পর্ব, কারণ পর্ব থেকে শাখা প্রশাখা উৎপন্ন হয়, কারণ এটা একটা ব্রাঞ্চ। তো তাহলে ব্রাঞ্চ যেহেতু নিশ্চয়ই এটা পর্ব, তাহলে এই পর্বের মধ্যে যে ভাজক কলাটা পাচ্ছি আমরা সেইটাকে বলা হচ্ছে কি, এই জায়গাটাকে বলা হচ্ছে ইন্টার ক্যালারি। ইন্টার ক্যালারি মেরিস্টেম বা নিবেশিত ভাজক কলা হলো। তাহলে একদম অগ্রভাগে যে ভাজক কলা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে এপিকাল বা অগ্রস্থ ভাজক কলা। পাশের দিকে যে ভাজক কলা থাকছে কাণ্ডের সেটা হচ্ছে ল্যাটারাল বা পার্শ্বীয়। আর পর্ব মধ্যে তোমার যে ভাজক কলা থাকছে সেটা বলা হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত। এবার যদি আমি এখানে উদাহরণগুলো লিখে নিই একটু একটু করে, যে কোথায় কোন ধরনের কলা পাওয়া যাচ্ছে। অগ্রস্থ ভাজক কলা কোথায়? উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল। তাহলে এখানে যদি এক্সাম্পল বলি, উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে, উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে, বর্ধিষ্ণু অঞ্চলে মানে কোথায়? তাহলে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল কোনগুলো গো? বর্ধিষ্ণু অঞ্চল হচ্ছে মূল, কাণ্ড, পাতা, ঠিক আছে, ইত্যাদি, এদের অগ্রভাগে। তাহলে কোনগুলো বর্ধিষ্ণু অঞ্চল? বর্ধিষ্ণু মানে যেগুলো বৃদ্ধি পায়, তাহলে কাণ্ডের ডগা বৃদ্ধি পায়, তাহলে কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, পাতার অগ্রভাগ, কাঠি মুকুলের অগ্রভাগ, ফলের ত্বক, তাই তো। তাহলে এই সমস্ত জায়গাগুলো বা যে জায়গাগুলো বৃদ্ধি পায় তাদের ডগায় থাকে হচ্ছে অগ্রস্থ ভাজক কলা হলো। 2 নম্বর চলে এসো, ল্যাটারাল। ল্যাটারাল কি হবে? পার্শ্বের দিকে থাকবে, তাহলে পার্শ্বের দিকে দৈর্ঘ্যে মানে পোস্তে বাড়াতে সাহায্য করবে। কোনটা? মূল ও কাণ্ডের পার্শ্বদেশ, মূল ও কাণ্ডের, মূল ও কাণ্ডের পার্শ্বদেশ, পার্শ্বদেশ। আর 3 নম্বর কোথায় না, নিবেশিত। নিবেশিত থাকছে হচ্ছে পর্ব মধ্যে, বলেছি কলা, ঘাস, বাঁশ ইত্যাদির পর্ব মধ্যে, কলা, ঘাস, বাঁশ এদের ইত্যাদির পর্ব মধ্যে, ইত্যাদির পর্ব মধ্যে মানে ইন্টারনোডাল রিজিয়ন, পর্ব মধ্যে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? অ্যাপিক্যাল মেরিস্টেম যেটা আছে সেটা কি করবে? কাণ্ডে বা মূলের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করবে, কারণ ডগার দিকে বাড়ছে মানে কি দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করছে 1 নম্বর। ল্যাটারাল মেরিস্টেম কি করবে? কাণ্ডটাকে পোস্তে বাড়াতে মানে গাছটাকে মোটা হতে সাহায্য করবে। তাহলে অগ্রস্থ ভাজক কলা গাছকে লম্বা হতে সাহায্য করবে, পার্শ্বস্থ ভাজক কলা গাছকে মোটা হতে সাহায্য করবে। আর নিবেশিত ভাজক কলা কি করবে? যা দুটোর মাঝখানে রয়েছে সে কি করবে? পর্ব মধ্যে দৈর্ঘ্য বাড়িয়ে দেবে। ফলে গাছটা কি হবে? পর্ব মধ্যে দৈর্ঘ্যটা বেড়ে গেলে সংখ্যা না বেড়ে দৈর্ঘ্য বাড়বে, ফলে গাছটা আরো বেশি লম্বা হবে। তো এই হচ্ছে 3 প্রকার মেরিস্টেম। আমি যেভাবে বলছি এইভাবেই খাতায় লিখবে, ঠিক আছে? এইভাবেই খাতায় লিখবে, ছবিটা এইভাবে রিপ্রেজেন্ট করবে। আর উদাহরণ এইটুকুই হচ্ছে উদাহরণ। তাহলে প্রত্যেকটা উদাহরণ দেখো আমি বলে দিয়েছি, এইভাবেই উদাহরণগুলো প্রত্যেকটা দেবে। এর থেকে বেশি কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবেই রিপ্রেজেন্ট করবে। যে তোমাকে পরীক্ষা কোশ্চেন দিতে পারে যে তোমার অবস্থান অনুসারে ভাজক কলা কয় প্রকার ও কি কি, তাহলে তুমি একবারে লিখবে যে অবস্থান অনুসারে ভাজক কলা 3 প্রকার। এইভাবে অ্যাপিক্যাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম। এবার একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে দেখো তুমি বাংলা ইংরেজি আমি দুটোই লিখেছি, তুমি যদি চাও ইংলিশ পুরোটা লিখতে পারো, তবে আমি বলবো বাংলা ইংরেজি দুটো লেখাই বেটার। আর যদি তোমার ইংলিশটা কঠিন মনে হয় তাহলে তুমি বাংলাটা লিখবে, নো প্রবলেম। তো কারণ অলওয়েজ তুমি বাংলা মিডিয়ামে পড়ছো, কারণ আমি ইংলিশ টার্মগুলো কেন বলছি না, ইংলিশ টার্মগুলো বলছি হচ্ছে নিটের কথা মাথায় রেখে। কারণ তোমরা অনেকেই আছো যারা নিট দেবে, তাহলে নিট তো ইংলিশ টার্মগুলো থাকে, সেই জন্য ইংলিশ টার্মগুলো আমি ইউজ করছি। কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানিও বা অবশ্যই আমাকে বলো। তো এইটা গেল প্রথম অবস্থান অনুসারে। তো চলো আমরা সেকেন্ড পার্ট যেটা সেকেন্ড ক্লাসিফিকেশন সেটা দেখি, এসো। তো দেখো আমরা চলে এসেছি 2 নম্বর ভাগ দেয়। আগেটা আমরা করলাম কি অবস্থান অনুসারে, এবারে চলে এসেছি উৎপত্তি অনুসারে, মানে কখন উৎপত্তি হচ্ছে, আগে বা পরে। সো অ্যাকর্ডিং টু অরিজিন কভাগে ভাগ করা হচ্ছে, দেখো মেরিস্টেমকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। অ্যাকর্ডিং টু অরিজিন মেরিস্টেমকে আমি 2 ভাগে ভাগ করতে পারছি। মেরিস্টেম মিন্স ভাজক কলা, মেরিস্টেমকে 2 ভাগে ভাগ করলাম। একটা ভাগ কি বলা হচ্ছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট টাইপ, আর একটা যেটা আছে সেটা হচ্ছে তোমার কি সেকেন্ড টাইপ। একটা হচ্ছে কি প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম। আর 2 নম্বর হচ্ছে কি সেকেন্ডারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম।
মেরিস্টেম। তো প্রাইমারি মেরিস্টেম মানে কি? প্রাইমারি নিশ্চয়ই বুঝতে পারছো, যেটা হচ্ছে তোমার প্রাথমিক ভাজক কলা। তাহলে এর বাংলা হচ্ছে তোমার কি? প্রাথমিক ভাজক কলা। প্রাথমিক ভাজক কলা। আর এটা হচ্ছে সেকেন্ডারি মানে হচ্ছে তোমার কি? গৌণ ভাজক কলা। গৌণ গৌণ ভাজক কলা। তাহলে দেখো আমাদের নামটাই কি ছিল? উৎপত্তি। উৎপত্তি অনুসারে মানে, তাহলে প্রাথমিক মানে কি? যে প্রথমে তৈরি হচ্ছে। আর গৌণ মানে হচ্ছে কি? যে পরে তৈরি হচ্ছে। তাহলে প্রাথমিক ভাজক কলা আগে তৈরি হয়েছে, এবং প্রাথমিক ভাজক কলা তৈরি হওয়ার পর যে ভাজক কলা তৈরি হয় তাকে কি বলবো? গৌণ ভাজক কলা। তো এবার তাহলে এক একটা জিনিসে চলে এসো। প্রাথমিক ভাজক কলা। প্রাথমিক ভাজক কলা কি না? যে সকল ভাজক কলাগুলো আদি ভাজক কলা বিভাজিত হয়ে সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে কি এটা না? আদি ভাজক কলা, আদি ভাজক কলা বিভাজিত হয়ে সৃষ্টি হয়। তাহলে যে সকল ভাজক কলা কি হচ্ছে? আদি ভাজক কলা থেকে বিভাজিত হয়ে সৃষ্টি হয়। তো সেই ভাজক কলাগুলো হচ্ছে কি? এবং উদ্ভিদ দেহ গঠনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে উদ্ভিদ দেহ সৃষ্টি হয় এবং কি করে? এটা উদ্ভিদের প্রাথমিক দেহ গঠনে সাহায্য করে। উদ্ভিদের প্রাথমিক দেহ মানে প্রথম দিকে প্রাথমিক দেহ গঠনে সাহায্য করে। দেহ গঠনে সাহায্য করে তোমার, তাদের বলা হচ্ছে কি? তাদের বলা হচ্ছে আদি ভাজক কলা। তাহলে একদম প্রাথমিক ভাজক কলা। আদি ভাজক কলা থেকে প্রাথমিক ভাজক কলা সৃষ্টি হয়। এবার যদি এদের উদাহরণ দেখি কি কি না, কোথায় কোথায় অবস্থান করে না, একদম হচ্ছে উদ্ভিদের মূল কাণ্ড পাতার অগ্রভাগে। তাহলে উদাহরণ কি না? উদাহরণ হচ্ছে উদ্ভিদের মূল কাণ্ড পাতা প্রভৃতির অগ্রভাগে। পাতার অগ্রভাগে একদম ডগার দিকে, মানে যেটাকে অগ্রস্থ ভাজক কলা বলা হচ্ছে। অগ্রভাগে সেটা প্রথমে উৎপন্ন হয় বলে সেটা হচ্ছে প্রাথমিক ভাজক কলা। তো এইটা গেল প্রাথমিক ভাজক কলা। তারপরে চলে যাও তুমি, তোমার যেটা আছে সেকেন্ড, সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক কলা। ঠিক আছে, তাহলে এটা কোথা থেকে উৎপন্ন হয়? প্রাথমিক স্থায়ী কলা থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, প্রাথমিক স্থায়ী কলা থেকে উৎপন্ন হয়। কি বললাম? প্রাথমিক স্থায়ী কলা থেকে উৎপন্ন বিভাজন মানে বিভাজন ক্ষমতা থাকে তাদের বলে সেকেন্ডারি। এবং এখান থেকে বলে রাখি, এখান থেকে এই বিষয়টা খুব সুন্দরভাবে মনে রাখবে, কারণ স্থায়ী কলা বিভাজিত হতে পারে না। আমরা যখন স্থায়ী কলা পড়বো তখন দেখবো যে স্থায়ী কলার বিভাজন ক্ষমতা থাকে না। কিন্তু দেখো, প্রাথমিক স্থায়ী কলা যদি বিভাজিত হতে পারে তখন সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? তখন সেটা কনভার্ট হয়ে যাচ্ছে কি? গৌণ ভাজক কলায়। তাহলে প্রাথমিক স্থায়ী কলা যদি বিভাজিত হতে পারে তখন সেটা রূপান্তরিত হবে ভাজক কলা, মানে আবার বিভাজন ক্ষমতাটা ফিরে পাচ্ছে, সেই জন্য বিভাজন ক্ষম। সো এইটা একটা নিটের কোশ্চেন পড়ে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রাথমিক স্থায়ী কলা থেকে উৎপন্ন ভাজক কলাকে কি বলা হয়? ছেলেরা বেশিরভাগই ভুল করে, সেটা স্থায়ী কলাই লেখে, কিন্তু অ্যাকচুয়ালি হবে সেটা গৌণ ভাজক কলা। সো এই কোশ্চেনটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। এইচএস এবং নিট মানে 11 এবং নিট দুটোর ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো বিভাজনক্ষম কলাকে বলা হচ্ছে গৌণ ভাজক কলা। এবার কি হয় না, গৌণ ভাজক কলা কোথায় উদাহরণ কি না? বিভিন্ন ক্যাম্বিয়ামগুলোর উদাহরণ। বিভিন্ন ক্যাম্বিয়ামগুলো হচ্ছে এর উদাহরণ। কি কি না, চলে এসো। কর ক্যাম্বিয়াম, কর ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম। আচ্ছা, আর কি? ফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম। এগুলো পরে আমরা সব জানবো। ফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম, এগুলো সবই কি না? এগুলো সবই হচ্ছে তোমার কিসের উদাহরণ? সেগুলো হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম বা গৌণ ভাজক কলার উদাহরণ। তো তাহলে এইটুকু হয়ে গেল না, প্রাথমিক অবস্থা উদ্ভিদের দিয়ে যেগুলো থাকে সেটা হচ্ছে প্রাথমিক ভাজক কলা, আর প্রাথমিক স্থায়ী কলা থেকে যে ভাজক কলা তৈরি হয় বা যেটা পরবর্তীতে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে গৌণ ভাজক কলা। একটা উদাহরণ দেখেছি, ভাগ দেখি, তাহলে উৎপত্তি অনুসারে ভাগটা কমপ্লিট হয়ে গেল। তো এবার 3 নম্বর চলে যাই আমরা। ঠিক আছে, 3 নম্বর ভাগ যেটা আছে, চলো দেখি 3 নম্বর ভাগ। আমরা 3 নম্বরটা চলে এসেছি। তাহলে আমাদের 3 নম্বর ভাগ যেটা আছে সেটা হচ্ছে কি বলছে না, পরিস্ফুটনের দশা অনুসারে ভাজক কলা বা অ্যাকর্ডিং টু স্টেজ অফ ডেভেলপমেন্ট। তাহলে কখন পরিস্ফুটিত হচ্ছে, আগে না পরে, ভ্রূণের মধ্যে থাকছে না ভ্রূণ সৃষ্টি হওয়ার পরে থাকছে, তো সেইগুলোর উপর ডিপেন্ড করে দুভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে তোমার কি? মাস মেরিস্টেম বা মাস ভাজক কলা। আর একটা হচ্ছে তোমার প্রো মেরিস্টেম। আর একটা হচ্ছে যেটা, সেটা বলছে কি না, প্রো মেরিস্টেম বা আদি ভাজক কলা। প্রো মেরিস্টেম, তাহলে মাস মেরিস্টেমের বাংলা নেই, মাস মেরিস্টেম মাসই থাক। প্রো মেরিস্টেম
প্রোমেরিস্টেম, এর আরেকটা নাম আছে প্রাইমর্ডিয়া, প্রাইমর্ডিয়া, ঠিক আছে। প্রোমেরিস্টেম বা প্রাইমর্ডিয়া, প্রাইমর্ডিয়ার বাংলা যদি বলি তাহলে সেটা হবে, এটাকে যদি বলি সেটা হচ্ছে মাছ ভাজক কলা, মাছ ভাজক কলা। আর প্রোমেরিস্টেম যদি বলি সেটা হবে তোমার আদি ভাজক কলা, আদি ভাজক কলা, ভাজক কলা। তো এই হচ্ছে দুটো ভাগ। এবার হচ্ছে মাস মেরিস্টেম কোথায় থাকে সেটা বললে আমাদের কাজটা হয়ে যাবে না। পরিস্ফুটনের পূর্ব দশায় ভ্রূণে অবস্থান করে, তাহলে পরিস্ফুটন মানে ডেভেলপমেন্ট, পরিস্ফুটনের পূর্ব দশায় ভ্রূণে অবস্থান করে। তাহলে ভ্রূণের মধ্যে পরিস্ফুটনের আগে যে ভাজক কলা থাকে সেটাকে বলা হচ্ছে ভ্রূণে অবস্থান করে পরিস্ফুটনের পূর্ব দশায়। এবং এটা কি, এটা হচ্ছে বিভাজনে সক্ষম, মানে বিভাজন ক্ষম, তবে তো পরিস্ফুটন হবে। তাহলে ভ্রূণে পরিস্ফুটনের আগেই পূর্ব দশায় যে ভাজক কলাগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে মাস মেরিস্টেম, এবং তারা কি হতে পারে না, তারা বিভাজিত হতে পারে। আর যদি আদি ভাজক কলা বা যেটা দেখি তোমার প্রাইমর্ডিয়া বা প্রোমেরিস্টেম, সেটা হচ্ছে ভ্রূণ অবস্থা থেকে উদ্ভিদের কাণ্ড ও মূলের অবস্থাটা থাকে। তাহলে কি এটা কোথায় না, ভ্রূণ অবস্থা থেকে উদ্ভিদের মূল ও কাণ্ডের একেবারে শীর্ষস্থানে অবস্থান করে, একেবারে শীর্ষে অবস্থান করে। তাহলে ভ্রূণ অবস্থা থেকে থাকবে অবস্থান করে একবারে কোথায় না, ডগায়, শীর্ষস্থানে অবস্থান করে। তাহলে মাস কি হলো না, পরিস্ফুটনের আগে ভ্রূণ অবস্থান করবে। তাহলে পরিস্ফুটনের আগে ভ্রূণের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার ভাজক কলা, সেগুলোকে বলা হচ্ছে কি তোমার, কি বলবো, সেটা হচ্ছে মাস মেরিস্টেম। তাহলে পরিস্ফুটনের পূর্ব দশায়, আর সেটা কি না, ভ্রূণ অবস্থা থেকে মূল ও কাণ্ডের একেবারে শীর্ষস্থানে অবস্থান করে। আর অবশ্যই এটা কি, এটাও বিভাজনে সক্ষম, আগেরটাও ছিল বিভাজনে সক্ষম, এটা হচ্ছে বিভাজন ক্ষম বা বিভাজনে সক্ষম। ব্যাস হয়ে গেল। তাহলে যদি তোমাকে বলে যে মাস মেরিস্টেম কোথায় থাকে, সেটা হচ্ছে পরিস্ফুটনের পূর্ব দশায় ভ্রূণ অবস্থান করে যে ভাজক কলা, সেগুলো হচ্ছে তোমার মাস মেরিস্টেম। আর ভ্রূণ অবস্থা থেকে উদ্ভিদের কাণ্ড ডগের একদম শীর্ষভাগে যেটা থাকে সেটা হচ্ছে তোমার কি, তোমার প্রোমেরিস্টেম বা প্রাইমর্ডিয়া। তো 3 নম্বর ভাগ হয়ে গেল। চলো এবার 4 নম্বর ভাগটা দেখি। তো দেখো আমরা 4 নম্বর ভাগ চলে এসেছি, যেটা আমাদের শ্রেণীবিন্যাসের কোষ বিভাজনের তল অনুসারে। তাহলে কোষ অ্যাকর্ডিং টু প্লেন অফ সেল ডিভিশন, ভালো করে লক্ষ্য করো, কোষ বিভাজনের তল মানে কোন তল দিয়ে কোষটা বিভাজিত হচ্ছে তার উপর ডিপেন্ড করে, সেটা একটি তলে হচ্ছে না দুটি তলে হচ্ছে না অনেকগুলি তলে হচ্ছে, তার উপর ডিপেন্ড করে ভাগ করা হচ্ছে যে কটা ভাগে ভাগ করা যায়। তো দেখো এখানে মেনলি 3টে ভাগে ভাগ করছে মেরিস্টেম 3টে ভাগে ভাগ করছি আমরা। প্রথম যেটা আছে সেটাকে 3টে ভাগে, আগে 3টে হাত বের করে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা একটা হাত, এটা একটা হাত, আর এইটা একটা হাত। তো দেখো আমি 3টে হাত বের করে নিয়েছি। এবার দেখে নিই 3টে কি কি আছে না। প্রথম যেটা আছে সেটা হচ্ছে মাস মেরিস্টেম, মাস MASS, মাস মেরিস্টেম। 2 নম্বর হচ্ছে প্লেট মেরিস্টেম, প্লেট মেরিস্টেম। আর 3 নম্বর হচ্ছে রিব মেরিস্টেম, রিব মেরিস্টেম। তো 3 নম্বর 3টে মেরিস্টেম। মাস মানে হচ্ছে দলা বা পুঞ্জীভূত, তাহলে এর বাংলা হচ্ছে পুঞ্জীভূত ভাজক কলা। আচ্ছা, প্লেট হচ্ছে, প্লেটের বাংলা হচ্ছে পাত, প্লেট মানে পাত ভাজক কলা। আর রিবের হচ্ছে পার্শুকা ভাজক কলা। তার থেকে আমার ইংলিশগুলো অনেক সোজা, বাংলার থেকে দেখো মাস প্লেট রিব। তাহলে মাস প্লেট রিব এটা কি না, 3টে বিষয় একটু বলে দিই। যদি কোষ বা কোনো একটা সেল যে কোনো তলে বিভাজিত হয়, ঠিক আছে, যে কোনো তলে, তাহলে কোনো নির্দিষ্ট তল নেই, যে কোনো তলে বিভাজিত হয়, যে কোনো তলে বা সব রকম তলে, বা তুমি এটাকে বলতে পারো সব রকম তলে বিভাজিত হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, সব রকম তলে বিভাজিত হয়। তো আমরা যদি একটা ছবি দেখি, ঠিক আছে,
আমরা একটা ছবি দেখি, ধরো এইটা আমার একটা কোষ, ঠিক আছে। এই কোষটা প্রথমে ধরো এই তলে বিভাজিত হলো, তারপরে ইচ্ছা গেল এই বরাবর তল ধরে বিভাজিত হলো, তারপরে এই বরাবর, তারপরে এই বরাবর, যেদিকে খুশি বিভাজিত হতে পারে, ঠিক আছে। তাহলে কোনো নির্দিষ্ট তল নেই, সব রকম তলে বিভাজিত হবে। তাহলে বিভাজিত হলে কি হবে না, বিভাজিত হলে দেখো কোনো নির্দিষ্ট তল কিন্তু আমরা পাচ্ছি না, যে যেদিকে ইচ্ছা যাচ্ছে সেদিকে বিভাজিত হচ্ছে। তখন এটাকে বলা হচ্ছে কি, একটা মাস অফ সেল, মানে একটা কোষের দলা তৈরি হচ্ছে। তাহলে যে কোনো তল, আমি বলেছি দেখো, যে কোনো তলে বা সব রকম তলে বিভাজিত হতে পারে। তাই দেখো কোনো নির্দিষ্ট তল কিন্তু আমি পেলাম না, ফলে একটা কোষের দলা বা পুঞ্জীভূত বা মাস পেলাম। তাহলে এটাকে বলা হচ্ছে মাস মেরিস্টেম। কোথায় দেখা যায় না, দেখা যাচ্ছে যে জায়গাগুলো সেগুলো হচ্ছে তোমার শস্য, রেণুস্থলী, ঠিক আছে। তাহলে শস্য বা এন্ডোস্পার্ম, উদাহরণ শস্য বা এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম। আর কোথায় রেণুস্থলী, রেণুস্থলী, পিত বা মজ্জা, এই জায়গাগুলো দেখা যায়। এগুলো হচ্ছে তোমার এক্সাম্পল, কারণ এই জায়গাগুলোয় এই মাস মেরিস্টেম দেখতে পাওয়া যায়। 2 নম্বর চলে যাও প্লেট মেরিস্টেম। প্লেট মেরিস্টেমে কি হয়, নির্দিষ্ট দুটি তলে বিভাজিত হয়। তাহলে প্লেট মেরিস্টেম কি, নির্দিষ্ট দুটি তলে বিভাজিত হবে, নির্দিষ্ট দুটি তলে, এখানে নির্দিষ্ট করে দেওয়া হলো, নির্দিষ্ট দুটি তলে বিভাজন হয়। তাহলে যদি আমি ছবিটাকে দেখি, ধরো মনে করো এইটা আমার সেল, তাহলে দুটো তল মানে কি, যে কোনো দুটো তল হয় এই বরাবর হবে, কারণ এইটা একটা তল, এইটা একটা তল, আরেকটা তল হতে পারে এই বরাবর, বা যে কোনো অন্য দিক বরাবর, এই বরাবর হতে পারে। তাহলে যে কোনো দুটো তলে হবে। তাহলে হয় লঞ্জিটিউডিনাল নয় ট্রান্সভার্স, ঠিক আছে, হয় এলএস নয় টিএস। তাহলে যে কোনো দুটো তলে বিভাজিত হবে, বারবার কিন্তু হবে না। এটা এরকম হতে পারতো, এইরকম একটা কোষ ছিল, এইভাবে হলো, আবার এইভাবে হলো। তাহলে এইভাবে হতে পারতো, কারণ যে কোনো দুটো তলে কিন্তু হবে। আমি এটাকে এলএসটিএস দেখিয়েছি কারণ এইভাবে এঁকেছি বলে, কিন্তু এটা আর এলএসটিএস বলতে পারছি না, কিন্তু যেটা দুটো তল বলতে পারছি আমি, যে এই বরাবর একটা তল, এই বরাবর একটা তল। তাহলে যদি এইভাবে দুটি নির্দিষ্ট তলে বিভাজিত হয়, তখন তাকে বলা হচ্ছে প্লেট মেরিস্টেম। উদাহরণ বলতে পারি কি না, এক স্তর বিশিষ্ট স্তর, হ্যাঁ, উদাহরণ বলতে পারি কি, এক স্তর বিশিষ্ট, কোথায় লিখবো, এখানে লিখি, এক স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট ত্বক, বিশিষ্ট ত্বক, ত্বক মানে স্কিন, যেটা বলে পাতার উপরের দিক বা কাণ্ডের ছালের উপরের দিক। আর বহু স্তর বিশিষ্ট, বহু স্তর বিশিষ্ট পত্র ফলক, বহু স্তর বিশিষ্ট পত্র ফলক, ঠিক আছে, এক স্তর বিশিষ্ট ইত্যাদি জায়গায় এগুলো দেখতে পাওয়া যায়। দুটো করে উদাহরণ মনে রাখবে, বেশি মনে রাখার দরকার নেই। তাহলে কি বললাম, এক স্তর বিশিষ্ট ত্বক, আর এখানে একটা কমা দাও, আর বহু স্তর বিশিষ্ট পত্র ফলকের ক্ষেত্রে যে কোনো দুটি তলে বিভাজিত হয়। আর লাস্ট যেটা রয়েছে, লাস্ট সেটা হচ্ছে দেখো তোমার রিব মেরিস্টেম, একটি নির্দিষ্ট তলে বিভাজিত হবে। রিব হচ্ছে কি, একটি নির্দিষ্ট তলে বিভাজিত হবে, একটি নির্দিষ্ট তলে বিভাজিত হয়, নির্দিষ্ট তলে বিভাজিত হবে, একটি নির্দিষ্ট তলে বিভাজন হয়, ঠিক আছে। তাহলে একটি নির্দিষ্ট তলে মানে যদি ছবি আঁকো তাহলে কি হবে, ছবি আঁকলে, ছবি আঁকলে হয় এই বরাবর হবে, হলে এই বরাবর, অথবা যদি এরকম হয় তাহলে এই বরাবর, অথবা যদি এইরকম হয় এই বরাবর, তাহলে যে কোনো একটা নির্দিষ্ট তলে বিভাজিত হবে, ঠিক আছে। কোনো দুটো কি আলাদা স্তর থাকবে না, যেটাই হবে সেটা একটাই হবে। তো এটা কি বলতে পারি আমি, কোথায় হচ্ছে না, কর্টেক্স, মজ্জা, ঠিক আছে, কর্টেক্স। তাহলে এর উদাহরণ উপরে লিখছি, এর উদাহরণ উপরে লিখলাম, কর্টেক্স, কর্টেক্স, মজ্জা বা পিত, মজ্জা বা পিত, এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এক্সেট্রা। তাহলে এদের ক্ষেত্রে হচ্ছে কি পাচ্ছ, প্লেট মেরিস্টেম, এই রিব মেরিস্টেম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো দেখো, একবার টোটাল সামারাইজ করে নাও। মেরিস্টেম কটা ভাগ করছে না, কোষ বিভাজনের তল অনুসারে যদি যে কোনো তলে বিভাজিত হয় তাহলে সেটা হবে মাস, যে কোনো দুটো তলে বিভাজিত হলে সেটা হবে প্লেট, যে কোনো একটি তলে বিভাজিত হলে সেটা হবে রিব। তাহলে এই গেল 4 নম্বর টাইপ কোষ বিভাজনের তল অনুসারে ভাজক কলার শ্রেণীবিন্যাস। তো 4 নম্বরটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার করে রইলো লাস্ট 5 নম্বর, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কাজ অনুসারে ভাজক কলার শ্রেণীবিন্যাস। তো চলো দেখে নিই কাজ অনুসারে। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভাজক কলাকে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কাজ অনুসারে। তাহলে লেখা আছে দেখো, কাজ অনুসারে ভাজক কলার শ্রেণীবিন্যাস, বা অ্যাকর্ডিং টু ফাংশন, কাজ অনুসারে। তো মেরিস্টেমকে বা ভাজক কলাকে আমরা দুভাগে ভাগ করে নিই। এক নম্বর হচ্ছে তোমার দুজন সায়েন্টিস্ট দুটো থিওরি দিয়েছিলেন আর কি অ্যাকচুয়ালি। তো সেই সায়েন্টিস্টের থিওরি অনুসারে প্রথমে আমরা চলে আসবো, যেটা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু হাবার্ল্যান্ড, ঠিক আছে। কার থিওরি করব, অ্যাকর্ডিং টু হাবার্ল্যান্ড, HABERLANDT, হাবার্ল্যান্ড, সম্ভবত 1914, 1914 বোধহয়,
হ্যাঁ 1914 সালেই হবে, 1914 তাহলে অ্যাকর্ডিং টু হাবারল্যান্ডের মত অনুসারে 1914 খ্রিস্টাব্দে যে ভাগগুলো দিয়েছিলেন তিনি হচ্ছে তোমার প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম আর গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে 1 নম্বর হচ্ছে প্রোটোডার্ম, প্রোটোডার্ম প্রোটোডার্ম 2 নম্বর হচ্ছে প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম আর 3 নম্বর হচ্ছে তোমার গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম, মেরিস্টেম, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। এটা হচ্ছে হাবারল্যান্ডের মত অনুসারে। আরেকটা মত যেটা আছে সেটা হচ্ছে হ্যান্সটেনের মত অনুসারে। হ্যান্সটেনের মত অনুসারে চলে আসি অ্যাকর্ডিং টু হ্যান্সটেন, অ্যাকর্ডিং টু হ্যান্সটেন, HANSTEIN 1870 অ্যাকর্ডিং টু হ্যান্সটেন 1870 খ্রিস্টাব্দে তিনি ভাগ করেছিলেন কি কি, ডারমাটোজেন, পেরিপ্লেম এবং পিরম। তাহলে কি কি বললাম, ডারমাটোজেন, ডারমাটোজেন, 2 নম্বর হচ্ছে প্লিরম, প্লিরম আর 3 নম্বর হচ্ছে পেরিপ্লেম, পেরিপ্লেম। তোমার দুজন বিজ্ঞানী, তাহলে কে কে না, হাবারল্যান্ড ভাজক কলাকে কাজ অনুসারে 3 ভাগে ভাগ করলেন, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। আর অন্যদিকে হ্যান্সটেন কি করলেন না, ভাজক কলাকে 2 ভাগে ভাগ করলেন, ডারমাটোজেন, প্লিরম এবং পেরিপ্লেম। তো বিষয়টা হচ্ছে এখানে তাহলে দুজন সায়েন্টিস্ট 2 ভাগে ভাগ করছেন, তাহলে দুটো কি আলাদা জিনিস না, দুটো হচ্ছে একই জিনিস, তো দুটো নাম। আমরা যদি কাজগুলো দেখি যে যেটাই হ্যাঁ হাবারল্যান্ড যেটাকে প্রোটোডার্ম বলেছেন, হ্যান্সটেন সেটাকে ডারমাটোজেন বলছেন। ঠিক আছে, তাহলে দুটো রিলেটেড, তাহলে একই জিনিসের দুটো আলাদা নাম, দুটো টার্ম দুজনে ইউজ করেছেন, কিন্তু কোনোটাকেই অগ্রাহ্য করা যায় না, দুটো কি গ্রাহ্য। সেই জন্য দুটো থিওরি আমাদের পড়তে হয় বা দুটো ভাগই আমাদের পড়তে হয়। তো চলো আমরা একটা একটা দেখে নিই কার কোনটা কাজ। তাহলে প্রথমেই আমরা চলে আসি কি, প্রথমেই আমরা যেটা আসি সেটা হচ্ছে প্রোটোডার্ম, হাবারল্যান্ডের প্রোটোডার্ম, প্রোটোডার্ম অর ডারমাটোজেন, ডারমাটোজেন, হ্যান্সটেনের ডারমাটোজেন। তাহলে এই হচ্ছে হাবারল্যান্ডের প্রোটোডার্ম আর হ্যান্সটেনের হচ্ছে ডারমাটোজেন। তো এই দুটোর কাজ হচ্ছে না, দেখো ডার্ম মানে ডার্মিস মানে হচ্ছে আবরণ। তাহলে মূলের আবরণী, কাণ্ডের আবরণী। তাহলে মূলের আবরণীকে বলা হয় এপিব্লেমা, এপিব্লেমা। মূলের আবরণীকে বলা হয় রুট, ওপরে একদম বাইরের আবরণী। মূলের বাইরের দিকের আবরণীকে বলছে এপিব্লেমা, আর কাণ্ডের বাইরের দিকের আবরণীকে বলা হয় কি এপিডার্মিস, এপিডার্মিস, ডার্মিস। এটা হচ্ছে স্টেমের ক্ষেত্রে। তাহলে দেখো একদম বহির আবরণী তৈরি করছে কে, প্রোটোডার্ম অথবা ডারমাটোজেন। তাহলে যেটাই প্রোটোডার্ম সেটাই ডারমাটোজেন। তাহলে এটা হচ্ছে প্রথম ভাগ। তাহলে দেখতে পেলে একই জিনিস, খালি দুটো আলাদা আলাদা নাম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তোমার কে আসছে না, প্রোক্যাম্বিয়াম অথবা প্লিরম। আমি পরপর লিখেছি দেখো, প্রোক্যাম্বিয়াম অথবা প্লিরম, প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম অথবা প্লিরম, PLEROME, প্রোক্যাম্বিয়াম অর প্লিরম। তাহলে এদের কাজ কি, প্রোক্যাম্বিয়াম অর প্লিরমের কাজ হচ্ছে না ভাস্কুলার বান্ডেল এবং স্টিলি। ঠিক আছে, ভাস্কুলার বান্ডেল মানে হচ্ছে নালিকা বান্ডেল, নালিকা বান্ডেল বা ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল, বান্ডেল। আর একটা হচ্ছে কেন্দ্রস্তম্ভ, যেগুলো আমাদের প্রত্যেকটারই ভাগ আছে, স্টিলি বলা হয়। ভাস্কুলার বান্ডেলের টাইপ পড়তে হবে, স্টিলিশ টাইপ পড়তে হবে, মানে সব পড়তে হবে, কিন্তু পরের দিকে আছে। এখন জাস্ট উদাহরণগুলো মাথায় রাখো, পরে এইগুলো সম্পর্কে যাবতীয় আমরা জানবো, সব আমরা পড়বো, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন রাখতে পারে স্যার ভাস্কুলার বান্ডেলটা কি বা স্টিলিটা কি, তো এগুলো আমরা পড়বো। আমি আবারও বলছি এগুলো আমরা পড়বো, কিন্তু সেগুলো পরের দিকে পড়বো, তাই এখন আমরা জাস্ট উদাহরণগুলো বলে বেরিয়ে যাচ্ছি। আর লাস্ট যেটা 3 নম্বর হচ্ছে দেখো, গ্রাউন্ড মেরিস্টেম অথবা পেরিপ্লেম, গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম অথবা কি বলছে পেরিপ্লেম। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস হচ্ছে দেখো কি কি পড়ে রয়েছে, একদম বাইরের আবরণীটাকে বলেছি কাণ্ড যদি একটা কাটি, ঠিক আছে, আর ভেতরে যেগুলো পড়ে রয়েছে। আচ্ছা চলে এসো একটু ছবিটা একটা দেখিয়ে দিই। একটা ধরো এইরকম একটা গাছের কাণ্ড তোমাকে দেয়া হলো, ঠিক আছে, তোমাকে বলা হলো এই বরাবর কাটো, তাহলে তুমি কাটলে কি পাবে না, তুমি কাটলে এইরকম একটা জিনিস দেখতে পাবে, ছোট্ট একটা চাকতি দেখতে পাবে গোল করে তোমার। কারণ আমি যদি এইটা থাকে, আমি যদি এই বরাবর কাটি, তাহলে গোল একটা স্ট্রাকচার পাবো, তাহলে গোল স্ট্রাকচারটা পেয়েছি। এটাকে তুমি যদি মাইক্রোস্কোপে ফেলো, তাহলে এই মাইক্রোস্কোপে তুমি যদি এটাকে ফেলো, তাহলে কি পাবে না, এখানে বিভিন্ন লেয়ার দেখতে পাবে, এরকম বড় করে থাকবে,
বাইরের দিকে একবারে তোমার এপিডার্মিস, তারপরে হচ্ছে হাইপোডার্মিস, তারপরে ভেতরে কর্টেক্স, হ্যাঁ, তারপরে ভেতরে থাকবে তোমার এন্ডোডার্মিস, তারপরে স্টিলি, ভাস্কুলার বান্ডিল, এরকম করে পরপর লেয়ারগুলো ভেতর দিকে ঢুকবে। তো এইগুলো আমরা পরের দিকে পড়বো। তাহলে একদম বাইরে থেকে আমি যদি দেখি, বাইরে হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস, তারপরের লেয়ারটা হবে হাইপোডার্মিস, তারপরে এটা কি হবে কর্টেক্স, তারপরে হবে এন্ডোডার্মিস, তারপরে হবে কি তোমার পেরিসাইকেল, তারপরে হবে কি ভাস্কুলার বান্ডিল, ভাস্কুলার বান্ডিল, তারপরে কি হবে পিথ। তাহলে এইভাবে প্রত্যেকটা লেয়ার থাকবে, পরপর লেয়ারগুলো থাকবে, যেগুলো আমরা পরে ছবি এঁকে বুঝবো। জাস্ট আমি একটা স্কিমেটিক তোমাকে বোঝানোর জন্য বললাম, কারণ এখানে দেখো এই জিনিসগুলো আছে। তাহলে একবারে দেখো তো, বাইরে এপিপ্লেমা এবং এপিডার্মিস এবং ভাস্কুলার বান্ডিল হচ্ছে ভেতরে, তাই তো? তাহলে একদম ভেতরে এই যে ভাস্কুলার বান্ডিল বা স্টিলি, পিথ, আর একদম এপিডার্মিস হচ্ছে সবার বাইরে। তাহলে কি পড়ে রইলো? হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল। তাহলে বাদ বাকি এপিপ্লেমা মানে আউটার আর ইনার দুটো বাদ দিলে মিডিলের পোর্শনে যেগুলো থাকে, তাহলে মিডিলের পোর্শনে কে কে থাকে না, মিডিলের পোর্শনে থাকে দেখো হাইপোডার্মিস, মিডিলের পোর্শনে যারা থাকে হাইপোডার্মিস, কর্টেক্স, আচ্ছা, আর কে থাকে এন্ডোডার্মিস, আর কে থাকে তোমার হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র, তারপর হচ্ছে কি পিথ, তারপরে কি থাকে মেডুলারি রেজ বা মজ্জারস্যি, মেডুলারি রেজ, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো কে তৈরি করে? গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এখান থেকে মনে রাখার খুব সোজা, প্রোটোডার্মিস এপিপ্লেমা মূলের ক্ষেত্রে, কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে এপিডার্মিস, ক্যাম্বিয়াম, প্লিয়ম, ঠিক আছে? তাহলে ভাস্কুলার বান্ডিল অথবা স্টিলি। আর এই দুটো বাদ দিয়ে বাকি যেগুলো পড়ে রইলো গ্রাউন্ড মেরিস্টেম অথবা পেরিপ্লেম তৈরি করে হাইপোডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, পিথ, মেডুলারি রেস, এক্সেট্রা। তাহলে এই হয়ে গেল দুটো থিওরি। তাহলে ভাজক কলার শ্রেণীবিন্যাস এই পর্যন্ত কমপ্লিট। তো মোটামুটি তাহলে দেখো আজকের ক্লাস আমাদের ভাজক কলার শ্রেণীবিন্যাস যতগুলো ছিল, এবং আমরা বলেছিলাম যে আমরা করবো কি ক্লাসিফিকেশন অফ মেরিস্টেম বা ভাজক কলার শ্রেণীবিন্যাস। তাহলে ভাজক কলার শ্রেণীবিন্যাস আমরা দেখো 5 ধরনের টাইপ করে ফেলেছি। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো বা পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কারণ গ্রুপের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, দিয়ে আমাকে কোনো প্রবলেম হলে বা কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, বা কোনো জায়গায় বুঝতে না পারলে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকলো। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই বায়ো লার্নিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, কারণ আমি যখনই কোনো তোমার ভিডিও আপলোড করবো তোমার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।